তুরস্ক ওমানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মোস্তফা খামেনি। শত্রুদের ফলস ফ্ল্যাগ কৌশল বলে আখ্যা। জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জানালেন তেহরানের সুপ্রিম লিডার। ইরানে হামলা চালিয়ে বিপদে যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশের অর্থনীতিতেও পড়ছে যুদ্ধের আঁচ। চাপের মুখে তেহরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বার্তা। ইরান যুদ্ধ ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রকে শাস্তি দিল সুইজারল্যান্ড। নতুন করে কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স না দেওয়ার ঘোষণা। সুইস আকাশসীমা ব্যবহারের অনুরোধও প্রত্যাখ্যান। আল আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলের বাধা। ফিলিস্তিনে পৌঁছায়নি ঈদের আনন্দ। মৃত্যুপুরীতে খাবারের খোঁজে অসহায় ফিলিস্তিনিরা। এবার ইরানের তোপের মুখে যুক্তরাজ্য, আরাকচির কঠোর সতর্কবার্তা। স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এরপরই তুরস্ক ও ওমানের বেশ কিছু স্থানেও ঘটে হামলার ঘটনা, যেখানে তেহরানকে দোষারোপ করে এই দুই দেশ। তবে এবারে দুই দেশে হামলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। জানান, তুরস্ক ও ওমানের সম্প্রতি হামলার যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ইরান বা তার মিত্র গোষ্ঠীর কোনো সংশ্লিষ্টতা নেই। এটি জায়নবাদী শত্রুর একটি চক্রান্ত, যারা ফলস ফ্ল্যাগ কৌশল ব্যবহার করে ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এমন ঘটনা অন্যান্য দেশেও ঘটতে পারে। শুক্রবার ঈদ উল ফিতর ও নওরোজ উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এ দাবি করেন। চলতি মাসের শুরুতেই বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নওরোজ ভাষণ। তবে প্রথা ভেঙে ক্যামেরার সামনে না এসে তিনি টেলিগ্রাম চ্যানেলে লিখিত এই বার্তা প্রকাশ করেন। ইরানি জনগণের মধ্যে বিভক্তি তৈরি করতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি আরো বলেন, ইসলামের যোদ্ধাদের উল্লেখযোগ্য বিজয়গুলোর জন্য সবাইকে অভিনন্দন জানানো প্রয়োজন। একসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি জানুয়ারিতে বিদেশি মদতপুষ্ট অস্থিরতায় ক্ষতিগ্রস্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন মোস্তফা খামেনি। ইরান যুদ্ধ যতটা সহজ ভেবেছিল যুক্তরাষ্ট্র, ততটাই কঠিন হয়ে যাচ্ছে। যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্র সরাসরি বিষয়টি স্বীকার না করলেও ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী 30 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো ইতোমধ্যেই পরিবহনের পথে রয়েছে, নতুন কোনো ক্রয়াদেশের জন্য নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বৃদ্ধির পর প্রথমবার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার ভোরে বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড এর দাম 0.6% কমে $108 এবং মার্কিন মানদণ্ড WTI 1.1% কমে $94.6 নেমেছে। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এবার নীরব কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিল ইউরোপের নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ড। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তারা যুক্তরাষ্ট্রে নতুন করে কোনো অস্ত্র রপ্তানির লাইসেন্স দেবে না। এ ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ 3 সপ্তাহে গড়িয়েছে। শুক্রবার বিবৃতিতে দেশটির সরকার বলেছে, তাদের নিরপেক্ষতার নীতি অনুযায়ী যুদ্ধের সঙ্গে জড়িত কোনো রাষ্ট্রে অস্ত্র সরবরাহ করা এই মুহূর্তে সম্ভব নয়। এছাড়া ইরান সম্পর্কিত কিছু মার্কিন সামরিক ফ্লাইটের জন্য সুইস আকাশসীমা ব্যবহারের অনুরোধও তারা প্রত্যাখ্যান করেছে। তবে নিরপেক্ষতার নিয়ম মেনে কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন কোনো রপ্তানি লাইসেন্স ইস্যু করা হয়নি। একইভাবে ইসরায়েল ও ইরান দুই দেশেই গত কয়েক বছর ধরে সুইজারল্যান্ড কোনো চূড়ান্ত অস্ত্র রপ্তানির অনুমতি দেয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য আগের লাইসেন্সগুলো পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দ্বৈত
ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে। গত বছর সুইজ অস্ত্রের বড় ক্রেতাদের মধ্যে যুক্তরাষ্ট্র ছিল অন্যতম। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। অনাবিল খুশির এ দিনে আমি আপনি যখন ঈদের নামাজ পড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে প্রায় ৫,৭৪০ কিলোমিটার দূরে এক মুঠো খাবারের খোঁজে জীবন হাতে নিয়ে ঘুরছেন হয়তো কোনো বাবা। ঈদের আনন্দের চেয়ে সন্তানের মুখে সামান্য একটি রুটি তুলে দেয়াই তার কাছে মুখ্য। বলছিলাম ফিলিস্তিনের গাজার কথা। অবরুদ্ধ উপত্যকাটিতে ২০২৪ সালে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা এখনও চলছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও দখলদার বাহিনী গাজায় গণহত্যা বন্ধ রাখেনি। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই গাজাকে ছুঁতে পারেনি ঈদের আনন্দ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে গতকাল গাজায় ছিল পবিত্র ঈদ উল ফিতর। তবে ঈদের আনন্দের ছাপ পড়েনি সেখানকার অধিবাসীদের মনে। ধ্বংসস্তূপের মধ্যে নিরানন্দ ঈদ উদযাপন করেছেন গাজাবাসীরা। পাথরের চুলায় তৈরি ঐতিহ্যবাহী মামুল কুকিজের সেই পরিচিত সুগন্ধের জায়গা দখল করে নিয়েছে পোড়া বারুদ আর ধ্বংসস্তূপের ধুলোবালি। প্রাণবন্ত বাজারগুলোতে ছিল না উপচে পড়া ভিড়, বরং তার বদলে সেখানে ছিল কেবল নীরব হাহাকার আর কংক্রিটের স্তূপ। তবু অস্থায়ী তাঁবুগুলো থেকে ভেসে এসেছে ঈদের তাকবীর। গাজাবাসী জানান দিয়েছেন, ঈদ কেবল তাদের কাছে একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি তাদের টিকে থাকার লড়াই। ঈদের দিন ভোরবেলায় গাজাবাসীরা কোনো সুসজ্জিত ঈদগাহে নয়, বরং খোলা আকাশের নিচে নুড়ি পাথর আর ভাঙা কংক্রিটের উপরই জীর্ণ পোশাকে আদায় করেছেন ঈদের সালাত। তবু তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ঈদের তাকবীর, যেখানে ঘোষণা করা হচ্ছিল আল্লাহর মহত্ব। গাজার শিশুরাও মায়েদের সেলাই করে দেয়া কাপড়ে উদযাপন করেছে ঈদ উল ফিতর। কুড়িয়ে পাওয়া দড়ি আর কাঠ দিয়ে বানানো অস্থায়ী দোলনা খেলায় মেতেছিল নিষ্পাপ শিশুরা। সালামিতে বড়রা অর্থের বিপরীতে শিশুদের দিয়েছেন সামান্য কয়েকটি মুদ্রা বা ফলমূল। গাজার ব্যতিক্রমী এই ঈদ উদযাপন যেন একটি কথায় মনে করিয়ে দেয়, দখলদাররা তাদের ঘরবাড়ি কেড়ে নিতে পারলেও কেড়ে নিতে পারেনি তাদের বিশ্বাস, তাদের পবিত্র দিন। অবরুদ্ধ উপত্যকায় বারুদের গন্ধে ঈদ আমেজকে ভুললেও পীড়িত বাসিন্দারা ভোলেননি মহান আল্লাহর ইবাদত বন্দেগী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রতিনিয়ত উত্তাপ ছড়াচ্ছে। সামরিক সক্ষমতার জানান দিচ্ছে সংঘাতে লিপ্ত দেশগুলো। একে অপরকে নাস্তানাবুদের নীল ছক কষার পাশাপাশি চলছে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মতো ঘটনাও, যা যুদ্ধের ময়দানকে ঘিরে তৈরি করছে নতুন কৌতূহল। তারই প্রেক্ষিতে এবার যুক্তরাজ্যকে করা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক কঠোর সতর্কবার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি পেলে তা আগ্রাসনে যুক্তরাজ্যের সরাসরি অংশগ্রহণ হিসেবে গণ্য করবে ইরান। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আরাঘচি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্যের এই ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ইতিহাসে আগ্রাসন হিসেবে নথিবদ্ধ থাকবে এবং ইরান তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় অধিকার প্রয়োগ করবে। তিনি অভিযোগ করে বলেন, যখন কূটনৈতিক আলোচনা চলছিল ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করেছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনার বিপরীতে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর পক্ষপাতদুষ্ট ভূমিকার তীব্র নিন্দা জানান। আরাঘচি জাতিসংঘ সনদের আওতায় ইরানের আত্মরক্ষা অধিকারের বিষয়টি উল্লেখ করে গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত কায়রো ভিত্তিক বোমা হামলার প্রসঙ্গটি তুলে ধরেন। ওই হামলায় ১৬৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য ইরানকে দায়ী করার ইঙ্গিত দিয়েছিলেন, তবে পেন্টাগনের চলমান তদন্তে বেরিয়ে এসেছে যে ওই হামলাটি মার্কিন সামরিক বাহিনী কর্তৃক নিক্ষেপ করা একটি টমাহক মিসাইলের মাধ্যমে চালানো হয়েছিল। আরাঘচির এই কড়া বার্তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। দেশটির তাসনিম নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ভোরবেলা আমেরিকান জায়নিস্টদের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাইনি শহীদ হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নাইনি এক বিবৃতিতে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলা সত্ত্বেও তেহরান এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের উচ্চ পর্যায়ের নেতৃত্বের উপর চলমান ধারাবাহিক হামলার তালিকায় নাইনি সবশেষ সংযোজন। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটেড হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলাম রাজা সোলাইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হন। একের পর এক শীর্ষ নেতাদের প্রাণহানির এই ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একদিকে যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, অন্যদিকে সেই আগুনেই ঢালা হচ্ছে আরও অস্ত্রের বিশাল চালান। সংঘাত থামানোর বদলে যেন আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ঘটনাগুলো। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। 19 মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে পাঠানো এক নোটিশে জানায়, প্রাথমিকভাবে প্রায় $2,300 কোটি অস্ত্র সরবরাহ করা হবে। এর মধ্যে কুয়েত পাবে প্রায় $800 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা। জর্ডানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে প্রায় $750 কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা। আর সংযুক্ত আরব আমিরাতের জন্য $800 কোটি বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধবিমানের গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া এই 3 দেশের জন্য আরও প্রায় $600 কোটি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথে রয়েছে বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। এদিকে আঞ্চলিক উত্তেজনার মাঝেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহনের জন্য বিকল্প রুট তৈরি করা হবে, যা ইসরায়েলের ভেতর দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছাবে। এতে হরমুজ প্রণালীর ঝুঁকি এড়ানো সম্ভব হবে। অপরদিকে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করায় বৈশ্বিক তেল গ্যাস বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সব মিলিয়ে অস্ত্র বাজার ও কৌশলগত পরিকল্পনা দুটি এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন দিকে ঠেলে দিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশে ক্ষেপণাস্ত্রের ঝলকানি যতটা দৃশ্যমান, তার চেয়েও দ্রুত বাড়ছে এই যুদ্ধের আর্থিক চাপ। আর সেই চাপ এখন সরাসরি এসে পড়েছে ওয়াশিংটনের রাজনৈতিক টেবিলে। যুদ্ধের ময়দানে যেমন অনিশ্চয়তা ভর করছে, তেমনি কংগ্রেসে দেখা দিয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানকে কেন্দ্র করে চলমান সাময়িক অভিযান চালিয়ে যেতে প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণের এই অর্থের প্রয়োজনীয়তা বিভিন্ন কারণ উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেননি। জানা গেছে, ইতিমধ্যে যুদ্ধের প্রথম সপ্তাহেই প্রায় $11 বিলিয়ন ব্যয় হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এই ব্যয় আরও বাড়তে পারে। তবে এই অর্থ অনুমোদনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিভক্তি। রিপাবলিকান প্রতিনিধি লরেন বোবার্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নতুন করে যুদ্ধ ব্যয়ে সমর্থন দেবেন না। একই সুরে চিপ রয় প্রশ্ন তুলেছেন মিশনের উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। পাশাপাশি থমাস মাসি আশঙ্কা করেছেন, এই ব্যয় কয়েকশো বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নে পৌঁছাতে পারে। অন্যদিকে সিনেটর লিসা মুরকাউস্কি স্বীকার করেছেন যে যুদ্ধ কতদিন চলবে বা স্থলসেনা পাঠানো হবে কিনা এ বিষয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। হাউস স্পিকার মাইক জনসন যদিও দ্রুত মিশন শেষ হওয়ার আশা দেখিয়েছেন, তারপরও হরমুজ প্রণালী পরিস্থিতিকে জটিল করে তুলছে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানের লড়াইয়ের পাশাপাশি এখন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থ ও নীতির আরেক লড়াই।